হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমি থার্মোডাইনামিক্সের অনেকগুলো ভিডিও লেকচার অলরেডি আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের ফেসবুক পেজে। তো উই আর অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য চ্যাপ্টার থার্মোডাইনামিক্স অ্যাকর্ডিং টু দ্য এনসিইআরটি সিলেবাস। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখে নেবো যে গিবস ফ্রি এনার্জি এবং স্পন্টানিটি, সেটা নিয়ে একটা থিওরিটিক্যাল ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট বিস্তারিত ডিলিং আমি চেষ্টা করব এই লেকচারের থ্রু দিয়ে আনফোল্ড করা। তো প্রথমে আমরা দেখে নিই যে এই যে গিবস ফ্রি এনার্জি, সেটা ইন্ট্রোডিউস কেন করা হয়েছিল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার আগে আমরা যেটা যখন ক্রোনোলজিক্যালি করেছি, সেকেন্ড ল পেয়েছি, সেখান থেকে আমরা একটা স্পন্টানিটির জায়গা পেয়েছি কোনো একটা ফিজিক্যাল প্রসেস ও কেমিক্যাল প্রসেস। তখনই স্পন্টেনিয়াস হবে যখন আমি বলেছি যে এনট্রপিটা ইনক্রিজ করে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবং ডেল্টা এস ইউনিভার্স ইজ অলওয়েজ ইনক্রিজিং। কিন্তু এই যে একটা প্রসেস হচ্ছে, সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হচ্ছে না সেটা অ্যাপারেন্ট যদি দেখতে হয়, সেটা আমরা বলি যে ডেল্টা এস গ্রেটার দেন জিরো। কিন্তু অ্যাকচুয়ালি ডেল্টা এস গ্রেটার দেন জিরো মানে কিন্তু ফর স্পন্টেনিটি যেটা হতেই হয়, স্বতঃস্ফূর্ততার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ডেল্টা এস ইউনিভার্স, এইটাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে। কিন্তু যখন ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দ্যান, যেমন সাপোজ এরকম প্রচুর এক্সাম্পল আমরা আমাদের ডেইলি লাইফে পাবো, যেখানে ডেল্টা এস অ্যাপারেন্ট দেখে মনে হচ্ছে যে লেস দ্যান জিরো হচ্ছে, তা সত্ত্বেও প্রসেসটা হচ্ছে। যেমন যদি কোনো একটা গ্যাসিয়াস সাবস্ট্যান্স সেটা যদি লিকুইফাই করে, তাহলে ভলিউম কমছে। তো ভলিউম যেহেতু কমছে, ওর মলিকুলার র্যান্ডামনেস কমছে, সিস্টেমের এনট্রপি কমে যাচ্ছে, ডেল্টা এস নেগেটিভ হচ্ছে। তাহলে ডেল্টা এস পজিটিভ হওয়াটাই যদি অনলি ক্রাইটেরিয়া হয়, তাহলে ওখানে ডেল্টা এস নেগেটিভ হচ্ছে, তাহলে তো কখনোই কোনো লিকুইফিকেশন অফ কোনো গ্যাস সেটা কোনোদিনই পসিবল হতো না। কিন্তু সেটা হচ্ছে এজন্যই, এই যে আমরা বলছি যে ডেল্টা এসটা নেগেটিভ হলো, তখন কিন্তু আমরা পুরোটা কনসিডার করছি না, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস, এই দুটো কনসিডার করে সেটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, তখন আমি বলবো অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স প্রসেসটা স্পন্টানিয়াস। কিন্তু সেটা তোদেরও কমন সেন্স থেকে তোরা বুঝতে পারবি, যদি কোনো একটা ঘরের মধ্যে কোনো একটা পার্টিকুলার প্রসেসের তুই এনট্রপি চেঞ্জ বা এরকম জাতীয় কোনো স্টাডি করিস, তাহলে তার জন্য সিস্টেমের মধ্যে অর্থাৎ ঘরের মধ্যে যা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ফিজিবল টু মেজার, সেটাকে মেজার করা সম্ভব। কিন্তু সারাউন্ডিংস বলতে তো ঘরের পাশের যে রাস্তাটা সেটাও পড়ে, আবার আটলান্টিক মহাসাগরটাও পড়ে। তো সেখানে কি এফেক্ট হচ্ছে, ওই প্রসেসের সিস্টেমের চেঞ্জের সময় সারাউন্ডিংসের কি চেঞ্জ হচ্ছে, সেটা একটা সমস্যা সবসময় তৈরি করেছে যে এত হিউজ সারাউন্ডিংসের অ্যারিনা, সেখানে এনট্রপি চেঞ্জ ফিজিবল নয়, এক্স্যাক্ট ক্যালকুলেশন করাটা। সেই জন্য একটা সার্চিং শুরু হয় যে এমন একটা কোনো ক্রাইটেরিয়া, স্পন্টানিটি ক্রাইটেরিয়া পাওয়া গেছে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল, সেটা ডেল্টা এস ইউনিভার্স। ডেল্টা এস ইউনিভার্স মানে কি জিনিসটা না, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। এখন দিস ইজ complicated, rather very complicated to measure exactly, right? তো সেই জন্য গিবস ফ্রি এনার্জি এরকম একটা সিস্টেম প্যারামিটার, যেটাকে প্রপোজ করেন গিবস, যেটা which can determine the spontaneity of any process without considering the change in entropy of surroundings. অনেক রকম ভাবে গিবস ফ্রি এনার্জিকে ডিফাইন করা যায়। তো আমার মনে হয় এইটা হলে
এর বেসিক অ্যাপ্লিকেশনটা আমরা বুঝতে পারবো যে তার প্রয়োজনীয়তাটা কোথায়, হঠাৎ করে একটা সিস্টেম প্যারামিটার গিভস ফ্রি এনার্জি কেন নিয়ে আসা হলো। সেটা হচ্ছে যে এটা এমন একটা সিস্টেম প্যারামিটার যেটা কোনো একটা প্রসেসের, সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা কেমিক্যাল প্রসেস হতে পারে, সেটা স্বতঃস্ফূর্ত হবে না সেটাকে ডিটারমাইন করবে। কিন্তু সেই ডিটারমিনেশনটার জন্য সেকেন্ড ল থেকে যে ইউনিভার্সের ক্যালকুলেশন ছিল এনট্রপি চেঞ্জের, তার মধ্যে যেটা ঝামেলাদায়ক, ক্লামজি, সেটা ছিল যে সারাউন্ডিংসের এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসা। তো সেই পার্টটাকে অফ করে দিয়ে শুধুমাত্র সিস্টেমের ডিফারেন্ট প্রপার্টি নিয়ে ডিল করে এমন একটা সিস্টেম প্যারামিটার ফ্রেম করলেন গিবস, যেটা দিয়ে সারাউন্ডিং সংক্রান্ত কোনো চেঞ্জ কনসিডার না করেই বলতে পারা যায় যে সিস্টেমটার প্রসেসটা যেটা হচ্ছে সেটা ফিজিবল হবে না। এখানে সারাউন্ডিংসের কোনো কনসিডারেশন নেওয়ার প্রয়োজনীয়তা পড়ে না, এবং সেটাই এর একটা হিউজ অ্যাপ্লিকেশনের জায়গা, যে সারাউন্ডিংস যেটা একটা ইনফাইনাইটলি বিস্তৃত একটা জায়গা, মানে সেটার তো কোনো ওভাবে শেষ করা যায় না, ওভাবে ভাবা যায় না। তো সেই পার্টটাকে শুধুমাত্র মানে একটা ছোট জায়গায় জুম করে শুধু সিস্টেমের মধ্যে নিয়ে চলে আসে এই গিভস ফ্রি এনার্জি। এবার এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা একটু দেখে নিই, বা কিভাবে আসছে, যে ইউনিভার্সের জায়গা থেকে কিভাবে গিভস ফ্রি এনার্জি গিভস ডিল করে সারাউন্ডিংস পার্টটাকে বাদ দিয়ে দিয়েছিলেন, সেটা থেকে আমাদের একটা ফিলোসফিক্যাল আউটলুক তৈরি হবে বলে আমার ধারণা এই গিভস ফ্রি এনার্জি সংক্রান্ত। তো এটার প্রথম যেটা স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেটা আমাকে এখানে বলার স্কোপ নেই, একেবারে এইটুকু তোদের জানতে হবে যে গিভস ফ্রি এনার্জি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা g = h - ts, এবং নর্মালি আমরা মানে চেষ্টা করেছি থার্মোডাইনামিক্সকে প্র্যাকটিক্যাল ডেইলি লাইফের সঙ্গে মার্চ করিয়ে পড়ানো। সেই জন্য আমাদের যে ম্যাক্সিমাম প্রসেসগুলো হয় রিয়েল লাইফে, তার ম্যাক্সিমাম ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেস সেটা আইসোথার্মাল হয় অ্যাজ ওয়েল অ্যাজ আইসোবারিক হয়, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট প্রেশারেই ম্যাক্সিমাম ন্যাচারালি অকারিং প্রসেসগুলো ম্যাক্সিমাম হয়। তো সেই কারণে যদি এটা করা হয় যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস বলতে পারবো, কারণ এস ডেল্টা টি পার্টটা তো জিরো হয়ে বেরিয়ে যাবে, ডেল্টা টিটা জিরো। তাহলে এবং এটা কার, এগুলো কিন্তু পুরোটাই সিস্টেমের কনসিডার করা হচ্ছে, এটাও সিস্টেম, এটাও সিস্টেম, এটাও সিস্টেম। তাহলে এই এক্সপ্রেশনটা কখন না, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে, প্রেশার কনস্ট্যান্ট রয়েছে। এবার আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে, সেটা হচ্ছে যে এনট্রপি অফ ইউনিভার্স ইজ অলওয়েজ ইনক্রিজিং। তার মানে ডেল্টা এস ইউনিভার্স সেটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। ডেল্টা এস ইউনিভার্স মানে কি, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস, এটা গ্রেটার দ্যান জিরো। আচ্ছা, এবার আমি কি বলতে পারি, ডেল্টা এস সারাউন্ডিং ইকুয়ালস টু, এটা আমার আগের ভিডিওতে বলা আছে, ডেল্টা এস সিস্টেম হলো। এবার এই যে ডেল্টা এস সিস্টেম এলো, সেটাকে আমি এরকম ভাবে বলতে পারবো যে ডেল্টা এস সারাউন্ডিং ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এস সিস্টেম। হ্যাঁ, এবার সেকেন্ড ল থেকে এটা আমরা জানি, ডেল্টা এস ইকুয়ালস টু কি, কিউ বাই টি, রাইট? তাহলে আমি এখানে কি বলতে পারবো, মাইনাস কিউ সিস্টেম বাই টি। এবার এই জিনিসটা আমি কিসে করেছি, এই জিনিসটা আমি করছি হচ্ছে at constant pressure condition, এবং টেম্পারেচারটাও কনস্ট্যান্টই রাখা হয়, যেহেতু আমি বললাম প্রথমেই যেটা নর্মাল যেগুলো ফিজিক্যাল প্রসেস তার ম্যাক্সিমামই কনস্ট্যান্ট প্রেশার কনস্ট্যান্ট টেম্পারেচার হয়। তো টেম্পারেচার প্রেশারটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আমরা এনথালপির জায়গা থেকে দেখেছি, তখন চেঞ্জ ইন এনথালপিটা এট কনস্ট্যান্ট প্রেশার যেটা হয় সেটা তার হিট চেঞ্জের সঙ্গে ইকুয়াল হয়।
তার মানে at constant pressure Q equals to হয়ে যায় ডেল্টা S, এটা আমরা আগে পড়েছি। তাহলে এই জায়গাটায় Q সিস্টেমের জায়গায় আমি লিখতে পারবো ডেল্টা H সিস্টেম বাই T হয়ে গেল। তাহলে আমি এখানে কি পেলাম, এটার সঙ্গে এটা নিচ্ছি, ডেল্টা এস সারাউন্ডিংস ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এইচ সিস্টেম বাই টি। তাহলে কি পাচ্ছি আমি, টি ডেল্টা এস সারাউন্ডিংস ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এইচ সিস্টেম, এটা আমি পেলাম। আচ্ছা, তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে রাদার আমি এটা এখানে করলাম না, ঠিক আছে, এটা আমার মনে হয় এই অবধি রাখ, আমার মনে হয় ক্যালকুলেশনটা ওখানে ডিরেক্ট দেখালেই তোদের সুবিধা হবে, এই অবধি এটা রাখ। এবার এইখানে চলে যায়, আমার মনে হয় এখানে করলে আবার তাহলে আবার সাবস্টিটিউশন আলাদা করে করতে হবে, একটু ঝামেলা হবে না, বুঝতে সমস্যা হতে পারে। সেটা হচ্ছে যে এখানে এই সিস্টেমটা রইল, সারাউন্ডিংস যেটা, এটার জায়গায় আমি এই ভ্যালুটা সাবস্টিটিউট করে দিচ্ছি ডিরেক্ট, মাইনাস ডেল্টা এইচ সিস্টেম বাই টি করলাম গ্রেটার দ্যান 0 আসছে। এবার আমি কি পাচ্ছি তাহলে, আমি পাচ্ছি এটা যে টি ডেল্টা এস সিস্টেম মাইনাস ডেল্টা এইচ সিস্টেম বাই টি গ্রেটার দ্যান 0। তাহলে আমি কি পেলাম, টি ডেল্টা এস সিস্টেম মাইনাস ডেল্টা এইচ সিস্টেম গ্রেটার দ্যান 0। এবার এটাকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে আমি কি বলতে পারি, ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এস সিস্টেম গ্রেটার দ্যান 0। আশা করি এই অবধি কোনো সমস্যা নেই কারো। এরপরে আমি এইখানটায় চলে আসবো, এখানটায় চলে আসার আগে আমি এটায় ফোকাস নিই, এইটা এই ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এস সিস্টেম, তার মানেই তো ডেল্টা জি সিস্টেম, তার মানে এটার জায়গায়, এই পুরোটার জায়গায় আমি বসিয়ে দিতে পারি এই ইকুয়েশনটা থেকে ডেল্টা জি সিস্টেম, তার মানে কি আসছে, মাইনাস ডেল্টা জি, নট না করে এমনি ডেল্টা জি সিস্টেম, এটা গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তো এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবভিয়াসলি এটা কিসের জন্য হচ্ছিল, আমি স্টার্ট করেছিলাম কিসের ক্ষেত্রে, ফর এনি spontaneous process according to second law of thermodynamics, যে ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দ্যান 0 হয়। তাহলে আমি বলতে পারি যে ডেল্টা এস মাইনাস ডেল্টা জি সিস্টেম গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে ডেল্টা জি সিস্টেমটা লেস দ্যান 0 হয়ে যাবে, কার ক্ষেত্রে না, ফর এনি স্পন্টেনিয়াস প্রসেস। এটা হয়ে গেল, তার মানে দেখ এইখানে এই যে সারাউন্ডিংস এর জটিলতাটা ছিল ইউনিভার্স থেকে সেকেন্ড ল, সেটা চলে গেল, শুধুমাত্র ডেল্টা জি সিস্টেমটা চলে আসছে। তাহলে কি ক্রাইটেরিয়া হলো না, এবং তুই দেখ এই যে কন্ডিশনটা করা হলো ডেল্টা জি সিস্টেম লেস দ্যান 0, কিন্তু মোর প্রিসাইজলি আমি আরো প্রিসাইজলি বলতে পারি যে ক্রাইটেরিয়া অফ স্পন্টানিটি কি না, ডেল্টা জি সিস্টেম at constant temperature pressure, তুই দেখ এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার ধরেই তো বিষয়টা করা হয়েছে, এইটা লেস দ্যান 0 হতে হয়, এটা মোর পারফেক্ট ক্রাইটেরিয়া, মানে এটাই ম্যাক্সিমাম বই বলা থাকে যে অ্যাকচুয়ালি এই দুটো ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট করেই করা হয়। তাই এক বছর এটা যেই মেনের কোয়েশ্চেনেও এসেছিল, খেয়াল রাখবে এক কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে হয়। এবং প্রসঙ্গত আর একটা জিনিস বলে রাখা যে ডেল্টা এস ইউনিভার্স যেটা, সেটাও গ্রেটার দ্যান 0 কখন হয়, কোন দুটো ফ্যাক্টরকে কনস্ট্যান্ট করে দেয় না, অ্যাট কনস্ট্যান্ট ইন্টারনাল এনার্জি আর ভলিউম, এই দুটো ক্রাইটেরিয়া একটু মনে রাখবি, যেখানে কোন কোন ভ্যারিয়েবলগুলোকে কনস্ট্যান্ট করে নেওয়া হচ্ছে। তাহলে এটাই হচ্ছে সিগনিফিকেন্স, যে যে কোনো প্রসেস যখন হবে
তখন কি হবে না, যখন ডেল্টা জি और डेल्टा जी at constant temperature pressure আমি বললাম এটাই মোর পারফেক্ট লেস দেন 0 তখন সেটা হবে স্পন্টেনিয়াস প্রসেস, মানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। डेल्टा जी और डेल्टा जी at constant temperature pressure যখন গ্রেটার দেন 0 তখন সেটা কি, সেটা নন স্পন্টেনিয়াস মানে অস্বতঃস্ফূর্ত। নেক্সট আরেকটা হয় ডেল্টা জি ইকুয়ালস 0, তখন কি বোঝায় না জিনিসটা ইকুইলিব্রিয়াম ইউজ করেছে, সিস্টেম ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে তোদের আসে, এইটা ডেল্টা জি থেকে এই জায়গাগুলো আমরা জানতে পারছি। আর তার বেসিক কতগুলো বৈশিষ্ট্য, যেমন ধর গিবস ফ্রি এনার্জি যেটা, সেটা একটা হচ্ছে তোর অবশ্যই ভরের উপর নির্ভর করে, ভর নির্ভর ধর্ম মানে এক্সটেন্সিভ প্রপার্টি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা পাথের উপর নির্ভর করে না, শুধু কোন দুটো স্টেটে আছে তার উপর নির্ভর করে, সেই জন্য এটা হচ্ছে স্টেট ফাংশন। এবার একটা জিনিস আসা যাক, যে আমরা বললাম এই জায়গাটা ম্যাথমেটিক্যাল টার্ম এলো, কিন্তু একটা কথা যে আমরা এটাকে বলি গিবস এনার্জি বলি না। গিবস এনার্জি যদি বলতাম তাহলে এমন একটা এনার্জি যেটা প্রফেসর গিবস প্রেডিক্ট করেছিলেন, সেটা গিবস এনার্জি। কিন্তু আমরা বলি কি না গিবস মুক্ত শক্তি, গিবস ফ্রি এনার্জি। তো ওয়াই ইট ইজ ফ্রি, এরকম কি কোনো ব্যাপার আছে যে এরকম যখন গিবস করছিলেন তখন প্রচণ্ড চৈত্র সেল চলছিল এবং প্রচুর জিনিস ফ্রি দেওয়া হচ্ছিল, হঠাৎ করে আমার মনে হলো যে ফ্রি এনার্জি নাম দেবো। সো ওয়্যার লাইজ দ্য ফিজিক্স ওভার হিয়ার, এইটা আমাদের বুঝতে হবে যে তাহলে আমরা গিবস ফ্রি এনার্জির আর একটা যে ফিজিক্যাল ভিউ পয়েন্ট সেটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে এই ডেল্টা জি আর একটা জিনিসকেও, মানে চেইন ইন গিবস ফ্রি এনার্জি আর একটা জিনিসকেও ডেসিগনেট করে, রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ the maximum amount of obtainable non-expandable work obtained from the system. ডেল্টা জি চেইন ইন গিবস ফ্রি এনার্জি এটা বোঝায় যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অবটেনেবল নন এক্সপ্যান্ডেবল ওয়ার্ক অবটেন ফ্রম আ সিস্টেম, মানে একটা সিস্টেম থেকে যে পরিমাণে নন এক্সপ্যান্ডেবল ওয়ার্ক পাওয়া যায়। বিষয়টা কিরকম না, আমরা বলি যে হিউম্যান বডি আমার প্রত্যেকের একটা শক্তি রয়েছে, তো এই যে শক্তিটা রয়েছে এই শক্তি পুরোটাই কি আমরা কোনো কাজ করতে ইউজ করি না। তাই যদি করতাম তাহলে ইটসেলফ হিউম্যান বডি যেটাকে আমরা এই প্রেক্ষিতে সিস্টেম হিসেবে ভাববো, সেটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে কি কনক্লুড করতে পারি, যে কোনো একটা সিস্টেমের তার নিজস্ব এক্সিস্টেন্সের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। যে এনার্জিটা থাকবে সেটা এন্টায়ারলি পুরোটা ও কখনোই ওয়ার্ক ডান হিসেবে ইউজ করতে পারবে না, তাহলে সিস্টেমটাই ডিস্ট্রয়েড করে দেবে। দিস ইজ বেসিক ফিজিক্স। এবার চেইন ইন গিবস ফ্রি এনার্জি বলতে বোঝাচ্ছে যে সেই পরিমাণ অবটেনেবল ওয়ার্ক, যে ওয়ার্কটা মানে এই যে গিবস ফ্রি এনার্জি যে চেঞ্জটা হলো, সেই চেঞ্জটা বোঝাচ্ছে যে ওই সিস্টেম থেকে যে পরিমাণ ওয়ার্ক ডান, মানে সিস্টেমটা যে পরিমাণ কাজ করে তার পরিমাণটাকে ওটা বোঝাচ্ছে। এবার এই যে পরিমাণ কাজ করে মানে কি
সিস্টেমটায় যে পরিমাণ এনার্জি ছিল তার একটা পার্ট ওয়ার্ক হিসেবে, কি ওয়ার্ক না নন এক্সপেন্ডেবল ওয়ার্ক হিসেবে সিস্টেম থেকে রিলিজ হয়ে যাচ্ছে, মুক্ত হচ্ছে। মানে ওয়ার্ক ইজ নাথিং বাট আ প্রসেস অফ এনার্জি চেঞ্জ। তার মানে যখন এই যে নন এক্সপ্যান্ডেবল ওয়ার্ক হচ্ছে তখন আমি বলতে পারছি যে সিস্টেমটা এনার্জি চেঞ্জ করছে, মানে সিস্টেম থেকে এনার্জি রিলিজ হচ্ছে, ফ্রি হচ্ছে। সেটা কি হিসেবে হচ্ছে না এই নন এক্সপ্যান্ডেবল ওয়ার্ক হিসেবে। তো সেটাই হচ্ছে ডেল্টা জি, চেঞ্জ ইন ইউজফুল এনার্জি। যেহেতু ওটা ওই ওয়ার্ক ডানটা ওখানে এনার্জি হিসেবে রিলিজড হচ্ছে, তো সেই জন্য ওখানে মানে তার মানে অ্যাজ ইফ ওই পরিমাণ এনার্জিটা ওয়ার্ক হিসেবে কাজ করার জন্য অ্যাভেলেবল বা ফ্রি অবস্থায় রয়েছে, সেই জন্য ওটা গিভস ফ্রি এনার্জি। এবং নন এক্সপ্যান্ডেবল কেন? কারণ সমস্ত ওয়ার্ক ডানই যে পিভি ওয়ার্ক হবে সেরকম কোনো ব্যাপার নেই। সাপোজ আমরা যদি ধরি যে একটা কোনো থার্মাল রড রয়েছে ইলেকট্রিক্যাল, তো সেইটা দিয়ে একটা কোনো জলের মানে একটা এক বালতি জলকে রডটা ডিপ করিয়ে ইলেকট্রিসিটি পাস করিয়ে গরম করানো হচ্ছে, তো সেখানেও তো ওয়ার্ক ডান করা হচ্ছে, কিন্তু সেখানে কি কোনো মানে ভলিউমের এক্সপ্যানশন হচ্ছে? হচ্ছে না। তাহলে ওখানে কিসের ওয়ার্ক ডান হচ্ছে? ওটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক হচ্ছে। তাহলে ওখানে আমার কি কনসেপ্ট কাজে লাগাতে হবে? আমি কি পিডিভি কাজে লাগাতে পারবো? কখনোই নয়। ওখানে আমার চার্জ ইনটু পোটেনশিয়াল দিয়ে যেতে হবে। সো ইট ডিপেন্ডস। কিন্তু যাই হয়ে থাক না কেন, যে অ্যামাউন্ট অফ ওয়ার্কটা সে রিলিজ করবে, যেটা ইউটিলাইজ করতে পারবে, ফ্রি করতে পারবে সিস্টেম থেকে, সেটাই হচ্ছে গিভস ফ্রি এনার্জির চেঞ্জটা। এবার আর একটা জিনিস আমরা একটু দেখে নিই যে gives free energy and equilibrium। ঠিক আছে, তো আমি যে কোনো একটা রিঅ্যাকশন লিখি একটা জেনারেলাইজড, A mole A is reacting with B moles of B and producing C moles of C along with B mole of B। তাহলে এই রিঅ্যাকশনটা এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে রয়েছে Q, এটাকে বলা হয় রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন সংক্রান্ত, তার মোল সংক্রান্ত ইনফরমেশন পাওয়া যায়। রিঅ্যাকশন কোশেন্ট সেটা কি C টু দি পাওয়ার C ইনটু মানে এগুলো হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার C, B টু দি পাওয়ার D, A টু দি পাওয়ার A, B টু দি পাওয়ার D হলো। এটাই হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। এবার এই ইকুয়েশনটা থার্মোডাইনামিক্সে আমাদের জানতে হবে। ডেল্টা G ইকুয়ালস টু ডেল্টা G নট প্লাস RT লন Q equals to delta G equals to delta G naught plus RT ln। এইখানে একটা জিনিস মাথায় রাখবি যে দরকার নেই, এই যে কিউটা মানে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রেই অ্যাট ইকুইলিব্রিয়াম কিউ যেটা রিঅ্যাকশন কোশেন্ট যেটা, সেটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে। হ্যাঁ, কিউ বাই কে ইকুইলিব্রিয়াম হবে। তাহলে আমি যদি এইটা লিখলাম, এবার আমি কি করব অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে আমি কি লিখতে পারি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জি নট প্লাস RT লন কে ইকুইলিব্রিয়াম। এবার আমি আগে পড়েছি যখন ইকুইলিব্রিয়াম আসবে, আগেই বললাম, তখন ডেল্টা জি বারটা 0 হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো 0 ইকুয়ালস টু ডেল্টা জি নট প্লাস RT লন কে ইকুইলিব্রিয়াম। তাহলে রিলেশনটা কি আসবে ডেল্টা জি নট ইকুয়ালস টু মাইনাস RT লন কে ইকুইলিব্রিয়াম। এই ফর্মটা খেয়াল রাখবি। এই নট বলতে কি বোঝায় না স্ট্যান্ডার্ড স্টেট অফ টেম্পারেচার এন্ড প্রেসার, মানে 180 প্রেসার আর 298 কেলভিনে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। মাথায় 0 নট দেওয়ার সিগনিফিকেন্সটা হচ্ছে এটা। তো এখান থেকে স্ট্রেট ওয়ে অঙ্ক পড়ে, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে জাস্ট ফর্মুলাটা মনে রাখবি, বসিয়ে প্রবলেম হয়ে যাবে।